বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। জুলাই জাতীয় সনদকে অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে আজ বেলা 11টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেছেন। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এরপর জানাবো যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব দেশে একটি স্থানীয় সরকারগুলোর নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশের আর্থিক অবস্থা এই মুহূর্তে ভালো আছে, এখনই সময় এই নির্বাচনগুলো করে ফেলার। এদিকে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। আজ তিনি জাতীয় স্মৃতিসৌধে তিনি নেতাকর্মীদেরকে নিয়ে শ্রদ্ধা জানান সেখানে। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জানাবো, আমি আগেও বলেছি বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গত বছরের অক্টোবরে ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। ক্রিকেট বোর্ডের সেই নির্বাচনে সরকার হস্তক্ষেপের অভিযোগ তুলে 16 ক্লাবের কাউন্সিলররা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে বর্তমান কমিটির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার 45টি ক্লাব, যারা এখন পর্যন্ত সেই বয়কট অবস্থানে রয়েছে। এবং সর্বশেষ জানাবো, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, তারেক রহমানের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে তারেক রহমান আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায় সেসব বিষয় নিয়ে তিনি মূলত কাজ করতে চান এবং দেশের মানুষকে তিনি কি উপহার দিতে চান সেসব বিষয়গুলোই তিনি সবাইকে দেখিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। জুলাই জাতীয় সনদকে অবৈধ এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে আজ বেলা 11টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেছেন। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট রিটে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে গত মঙ্গলবার হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদি জনতার স্বার্থে এই রিটটি দায়ের করেছেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি করা হতে পারে, এমনটাই
জানানো হয়েছে এবং এই রিট শুনানি হলে তাহলে গণভোট মূলত স্থগিত হয়ে যাবে। তবে বিএনপির পক্ষ থেকে গণভোট স্থগিত করার যে কার্যক্রম সেটি চালানো হলেও জামাত ইসলামের পক্ষ থেকে গণভোট যেন কোনোভাবেই স্থগিত হতে না পারে সেই ব্যাপারটি নিয়ে আসলে সবাই এখন অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। যার যার জায়গা থেকে সবাই আসলে সবকিছু করার ব্যবস্থা করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে একটি সুন্দর সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই মিলে এখনই চেষ্টা করতে হবে এমনটাই বলা হচ্ছে। তবে পুরো বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি এবং এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আছে। অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। সম্মিলিত প্রচেষ্টায় আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি। আজ সচিবালয় মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেছেন। এ সময় মির্জা ফখরুল আরও জানিয়েছেন যে আমরা এই নির্বাচনটাকে সুষ্ঠু ও সমৃদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকারকে সব রকমের সহযোগিতা করেছি। তবে সর্বশেষ আমি বলতে চাই যে সবাইকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব এমন প্রত্যাশার কথাও তিনি জানিয়েছিলেন এবং সেই প্রত্যাশা অনুযায়ী দেশের জনগণকে সঙ্গে নিয়ে তিনি একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চান। সেজন্য আসলে বাংলাদেশে বর্তমান যে ইলেকশন কর্মকাণ্ড রয়েছে সবগুলোকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশের যেসব জায়গাগুলোতে বিএনপি তাদের নির্বাচিত সদস্যদেরকে নির্বাচিত করবে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ কিংবা যেসব জায়গাগুলোতে তারা এগুলো করবে, এগুলো থেকে অবশ্যই বিএনপি এখনই তাদের কার্যক্রম এবং পর্যায়ক্রমে সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে যেতে পারবে। এটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বাংলাদেশে নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বেলা ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেখানকার পরিদর্শন বয়ে শোয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করে নতুন প্রধানমন্ত্রী। এদিকে বেলা ১১টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের স্মৃতিসৌধে প্রাঙ্গণে পৌঁছান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদেরকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারত করবেন। এদিকে দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মধ্যাহ্নভোজ বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। নতুন সরকারের শপথের পর এটি হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেছেন, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন করে সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আমি আগেও বলেছি বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বছরের অক্টোবরে ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। ক্রিকেট বোর্ডের সেই নির্বাচনে সরকার হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৬ ক্লাবের কাউন্সিলররা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে বর্তমান কমিটির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ৪৫টি ক্লাব, যার সুরাহা এখনও করতে পারেনি বিসিবি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিসিবির নির্বাচন ও বর্তমান কমিটির বৈধতা নিয়ে আগে থেকেই আলোচনা করে আসছিলেন দেশের এই কিংবদন্তি গোলরক্ষক। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই তিনি বিসিবির গত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে আখ্যা দিলেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে শপথ নেন আমিনুল। শপথ গ্রহণ শেষে সন্ধ্যায় মিরপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি ও টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন তিনি। বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আমিনুল বলেছেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বিষয়গুলো যেহেতু আইসিসির নিয়মের অধীনেই, তাদের বিধিবিধান অনুসারে আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব কিভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি। তাদের সঙ্গে বসা এবং তাদের সঙ্গে আমরা সেভাবেই কাজ করব, এমন একটি বিষয় তিনি ইতিমধ্যেই সামনে এনেছেন।